গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে না, এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। ভারতের চাপানো একটা অবৈধ কাজে সে তো চেষ্টা করবে যেন এটা না হয়। আর ভারতের দালালও তো সব জায়গায় আছে। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা জায়গাতে, আমাদের প্রত্যেকটা শাখাতে কিন্তু ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিরা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এক সময়ের সারা জাগানো বর্ষিয়ান নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি মুক্তিযুদ্ধে যার অবদান অসীম। তো এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি কিন্তু এই যে বঙ্গবীর উপাধিটি মুক্তিযুদ্ধের কারণেই পেয়েছিলেন। বাংলাদেশে যে অন্য বেশ কয়েকজন বড় যে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকালীন নেতা, তাদের মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকীও অন্যতম। তিনি একসময় আওয়ামী লীগের বড় একজন নেতা ছিলেন, কিন্তু যে কোনো কারণে পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সাথে তার বনিবনা হয়নি, যে কারণে বাধ্য হয়ে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী যে মুক্তিযুদ্ধে বড় একটি ভূমিকাও পালন করেছেন, যে কারণে বাংলাদেশের অন্যতম একজন নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিন্তু যে কোনো কারণেই তার সাথে পরবর্তীতে শেখ হাসিনার বনিবনা না হওয়ায় তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিলেন। আওয়ামী লীগ ছাড়লেও তিনি কিন্তু রাজনীতি ছাড়েননি। পরবর্তীতে তিনি আসলে কৃষক শ্রমিক জনতা লীগের নামে একটি দল গঠন করে এবং এই দলের সভাপতি হয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার বলেছেন যে 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। যত কিছু অন্যায় হয়ে করেছে তার 90% শেখ হাসিনা করেছে, তার সাথে 2-4 জন বাধ্য হয়ে করেছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ডাকাতের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের বাসায় যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখানে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও বিগত 16 থেকে 17 বছর শেখ হাসিনা যে দেশ চালিয়েছে, সেই দেশ আসলে ভালো চলেনি বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তো চলুন আমরা তার পুরো বক্তব্যটি শুনে আসি। দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত, লস্কর, চোর যদি আঘাত হানতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই, আইন কানুন বলতে কিছু নাই। আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না। যদি একটা সাধারণ মানুষ হতো, তার পিছনে ছোরা মারছে, চাকু মারছে বা দা দিয়ে আঘাত করেছে, কিন্তু একজন সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায়, তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে, তার কিচ্ছু নেই। আমি এসেছি, মৃত্যু মানুষের জন্মের পরে অবধারিত সত্য। সে মৃত্যু হয়েছে, বাবা বেঁচে আছেন, বোন আছে, তাদের বুক কেমন করছে। টাঙ্গাইলের মানুষকে দেখতে এসেছে, দেখে গেলাম। সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে। এটাকে বিপ্লব বলা চলে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই, এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার, এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্যে বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে, এবং সেইখানে আমাদের এই সন্তানের জীবন দান আল্লাহ কবুল করুন, এবং এই শেষ ব্যক্তি হোক
যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক, এই আশাবাদ ব্যক্ত করি। আমি সময়ের কথা সময়ই বলতে চাই। আমি নামাজের সময় অন্য কিছু মনে রাখি না। আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে আমি রাজনীতি করি। এই জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, প্রচুর অসম্মানও পেয়েছি, গালাগালিও শুনেছি। এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। আমি যদি ৭১-এ যুদ্ধ না করতে পারতাম, যারা গালাগালি করেন তাদের অধিকাংশদের জন্ম হয়তো পাকিস্তানের জারজ হিসাবে হতে পারত। আমি আজকে একজন কাতর বাবা মা, ভাই বোন, ভাই তো আপন ভাই তো নাই, তাদের পাশে শুধু আল্লাহর কাছে দোয়া করবার জন্য এসেছিলাম। তো বন্ধুরা, আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্যটি শুনলাম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন যে ভারতের চাপানো সিদ্ধান্ত বাংলাদেশ মানতে যাবে না। সিলেটের পাথর কুয়ারি সচল অর্থাৎ তথা পাথর উত্তোলনের জোর দাবি জানিয়েছেন তিনি জানিয়েছেন যেখান থেকে বাংলাদেশের ইনকাম সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই তিনি দাবি করেছেন যে পরিবেশের দোহাই দিয়ে এত বড় যে বাংলাদেশের একটি উন্নয়নের জায়গা সেটি বন্ধ করা যাবে না। তো বন্ধুরা, চলুন এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন তার মুখ থেকেই শুনে আসি। ভারতের চাপানো একটা অবৈধ কাজে সে তো চেষ্টা করবে যেন এটা না হয়। আর ভারতের দালালও তো সব জায়গায় আছে। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা জায়গাতে, আমাদের প্রত্যেকটা শাখাতে কিন্তু ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিরা আছে, সব জায়গায়। এরা ভারত কর্তৃক নিয়োজিত। কাজে ভারত কর্তৃক নিয়োজিত কোনো আমলারা চাইবে না যে এখান থেকে আমাদের রাজস্ব আয় হোক, আমাদের শ্রমিকরা এখানে খাটুক, আমাদের ব্যাংকিং অবস্থা আরও ভালো হোক, আমাদের রিজার্ভ বাড়ুক। এটি কিন্তু আমাদের ভারত কর্তৃক আমলারা চাইবে না। তারা বিভিন্ন কজ দেখাবে, অথচ শত শত বছর পর্যন্ত এখান থেকে পাথর উত্তোলন হয়ে আসছে, তখন পরিবেশ নষ্ট হয় না। হঠাৎ করে পরিবেশ নষ্ট হওয়ার কারণটা এটা কোনো যুক্তি কোনো কারণ নেই। এটা সম্পূর্ণ ভারতের অবৈধ চাপানো একটা যুক্তি। কাজে আমরা চাই, সরকারকে অনুরোধ করব, কোনো অবস্থাতেই আমরা এই আইন মানতে পারি না। এই পরিবেশের দোহাই দিয়ে আমাদের রাজস্ব আয়ের ব্যাহত হোক, এটা আমরা চাই না। ছিল যে, এবং আমি তো সব জায়গায় মোটামুটি ঘুরছি, দেখছি, এটা আমার কাছে একেবারে ওপেন, এটা আমার কাছে স্পষ্ট যে এটা সম্পূর্ণ আমাদের জুলুম, এটা অত্যাচার, এটা অবিচার। এটা ভারতের চাপানো একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমাদের না, এটা ভারতের চাপানো সিদ্ধান্ত। কাজে ভারতের চাপানোর সিদ্ধান্ত বাংলাদেশ মানতে যাবে কেন? এটা আমাদের দেশের স্বার্থ। আমাদের সম্পদ আমরা উত্তোলন করব, আমাদের রাজস্ব আয় বাড়বে, আমাদের শ্রমিকরা তারা বেকার থাকবে না, তাদের খাদ্য বস্ত্র অন্যের ব্যবস্থা হবে। তো বন্ধুরা, আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য শুনলেন। তিনি দাবি করেছেন ১৫ থেকে ১৬ বছর এই দেশে যে অন্যায় অবিচার হয়েছে তার ৯০% শেখ হাসিনা করেছেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেছেন যে পরিবেশের দোহাই দিয়ে যে আসলে পাথর উত্তোলন বন্ধ করে রাখা হয়েছে এটি আসলে অন্যায়। তো আপনারা এই দুই যে ব্যক্তির বক্তব্য শুনলেন, আপনারা তাদের মতের সাথে একমত কিনা অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।